এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষয়মামৃতাৎ। পণ্ডিতজি চোখ বুজে এক মনে মন্ত্রপাঠ করে চলেছেন। সন্ধ্যের এই সময়টায় প্রতিদিনই কোনো না কোনো মন্ত্রে বেশ অনেকটা সময় বিভোর থাকেন তিনি, কিন্তু সবসময় যে তার মন্ত্রোচ্চারণ শুনতে পাই এমনটা নয়। কখনো কখনো মনে মনেও বিড়বিড় করেন। এমনটা কেন করেন তাকে একবার জিজ্ঞেস করেছিলাম। তাতে তিনি জানিয়েছিলেন সব মন্ত্র নাকি সবাইকে শুনিয়ে পাঠ করা যায় না, কিছু কিছু গুপ্ত মন্ত্রও থাকে। তবে আজকের মন্ত্রোচ্চারণ শুনে বুঝতে পারছি যে এটি কোনো গোপন মন্ত্র নয়, তাই তিনি জোরে জোরেই পাঠ করছেন। বেশ কিছুক্ষণ হয়েছে তিনি আসনে বসেছেন। প্রদীপের আলোয় ধ্যানমগ্ন পণ্ডিতজিকে দেখে আজ আর লোভ সামলাতে পারিনি। কাগজ পেন্সিল নিয়ে তার ছবি আঁকতে বসে পড়েছি। আমি সেই ছোটবেলা থেকেই ছবি আঁকতাম। এই পাহাড় জঙ্গলের মাঝে যেদিন থেকে পণ্ডিতজির সাথে থাকতে শুরু করেছি সেদিন থেকে আর কাগজ কলমে হাত দেওয়া হয়নি। তাই আজ যেন খুব ইচ্ছে করছিল ছবি আঁকতে। তাই ভাবলাম ধ্যানমগ্ন পণ্ডিতজিকেই আজ এঁকে ফেলি। তার যখন ধ্যান ভাঙবে তাকে এই ছবিখানা দেখাবো, তিনি নিশ্চয়ই খুশিই হবেন। তবে একটা কথা বলি, পণ্ডিতজির এই পাঠ করা মন্ত্র যতই আমার কানে আসছে ততই যেন হালকা লাগছে নিজেকে। পণ্ডিতজি বলেন মন্ত্রের নাকি অনেক ক্ষমতা। মন্ত্রের যদি সঠিক উচ্চারণ করা যায় তবে নাকি অনেক বড় বড় কাজ কেবল মন্ত্রের বলেই করে ফেলা সম্ভব। এক মনে পণ্ডিতজির মন্ত্র শুনতে শুনতে আমি এঁকে চললাম। ধ্যান ভাঙলে তাকে এই মন্ত্রের বিষয়ে একবার জিজ্ঞেস করব। আপাতত শরীর মন বেশ হালকা ও সাথে সাথে পরিপূর্ণ বোধ হচ্ছে। জীবনে করা অজানা পাপের যেন ঋণ শোধ হচ্ছে। তবে এই শোধ মানে কিন্তু শোধিত। সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব। নমস্কার, গল্পম্যানে আপনাকে স্বাগত জানাই। আজ আপনি শুনছেন ডি চ্যাক্সের লেখা তান্ত্রিক দুর্গাশঙ্কর পণ্ডিতের গল্প রতনবধ। তবে আর কথা না বাড়িয়ে গল্পে ফিরে যাওয়া যাক। গল্পের লেখক, গল্প পাঠ, সমস্ত পরিকল্পনা, অডিও রূপান্তর, আবহ সৃজন, শব্দ প্রক্ষেপণ, সম্পাদনা, পরিচালনা ও পোস্টার ডিজাইনে আমি ডি চ্যাক্স। শুনছেন তান্ত্রিক দুর্গাশঙ্কর পণ্ডিতের গল্প রতনবধ। পণ্ডিতজির ধ্যান ভেঙেছে এই কিছুক্ষণ হলো। আমার আঁকা এখনো কিছুটা বাকি। তিনি আসন ছেড়ে উঠতেই যাচ্ছিলেন। আমি বলে উঠলাম, আরেকটু 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 বাকি, এখনই আসন ছেড়ে উঠবেন না দয়া করে। কেন হে, কি হলো আবার? না মানে আপনার একটা ছবি আঁকছি। ছবি? কই দেখি। এই হই এসছে, একেবারে শেষ করেই দেখাচ্ছি। ততক্ষণ আমাকে একটা কথা বলুন তো, আপনি এতক্ষণ কি মন্ত্রপাঠ করছিলেন? এই না না, নড়বেন না, যেভাবে বসে আছেন সেইভাবেই থাকুন। কি জ্বালা! আহা, আপনার তো অসুবিধা কিছু হচ্ছে না। আপনি ততক্ষণ মন্ত্রটার কথা বলুন না, আমার বেশি সময় লাগবে না।
এটি হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র। বাহ, নামখানায় বেশ একটা জোর আছে তো। আপনার মুখে এই মন্ত্র শুনতে শুনতে শরীর মন বেশ হালকা লাগছিল। সেটা কি এই মন্ত্রের কারণেই? তা একরকম বলতে পারো। এটি খুব শক্তিশালী মন্ত্র। এই মন্ত্রের গুণে মহাদেবের আশীর্বাদ লাভ করা যায়। তাতে মানুষের অনেক সমস্যা দূর হয়, বুঝলে। এটি সর্বরোগ হরণকারী মন্ত্র। এই মন্ত্রটি ভগবান মহাদেবকে স্মরণ করে রচিত। এই মন্ত্র ঋগ্বেদেও দৃষ্ট হয়, আবার মার্কণ্ডেয় পুরাণেও দৃষ্ট হয়। এই মন্ত্র জপ করলে মানুষ সব অশান্তি, রোগ, পীড়া, ব্যাধি থেকে মুক্তি প্রাপ্ত হয়। নিরাকার মহাদেবী মৃত্যুমুখী প্রাণকে বলপূর্বক জীবদেহে পুনঃপ্রতিষ্ঠা করেন এবং অপার শান্তি দান করেন। এই মন্ত্রটির সাথে একটি কাহিনী প্রচলিত আছে, বুঝলে। সেটি হলো মহর্ষি মৃকণ্ড এবং তার পত্নী মরুদ্বতী পুত্রহীন ছিলেন। তারা তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করেন এবং একটি পুত্র সন্তান লাভ করেন, যার নাম হলো মার্কণ্ডেয়। কিন্তু মার্কণ্ডের বাল্যকালেই মৃত্যুযোগ ছিল। অভিজ্ঞ ঋষিদের কথায় বালক মার্কণ্ডেয় শিবলিঙ্গের সামনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে লাগলেন। যথাসময়ে যমরাজও এলেন, কিন্তু মহাদেবের স্মরণে আসা প্রাণকে কেই বা হরণ করতে পারে। যমরাজ পরাজিত হয়ে ফিরে গেলেন এবং মার্কণ্ডেয় মহাদেবের বরে দীর্ঘায়ু লাভ করলেন। পরে তিনি মার্কণ্ডেয় পুরাণ রচনা করেন। মার্কণ্ডেয় ঋষি মহাদেবের স্তুতি করলেন মহামৃত্যুঞ্জয় স্তোত্রের মাধ্যমে, যেটি মার্কণ্ডেয় পুরাণে পাওয়া যায়। কাল সর্পদোষ, বাস্তুদোষ, পিতৃদোষ, তারপর ধরো কোনো কারণে ভূতে ভয় পেলে বা গা ছমছম করছে, তখন এই সব থেকে মুক্তি পাওয়া যায় এই মন্ত্র জপ করলে বা শুনলে। তবে কি আপনার কোনো রকম সমস্যা সৃষ্টি হয়েছে, যার কারণে এই মন্ত্র জপ করছেন? আরে না না, আমি ঠিকই আছি। এমনটা কোথায় লেখা আছে যে সমস্যায় না পড়লে ঈশ্বরকে স্মরণ করা যাবে না? হ্যাঁ, সেটাও ঠিক। আর কতক্ষণ হে বাপু? এই 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 হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ, সে তো তখন থেকেই শুনছি হে। না না, এবার সত্যি হয়ে গেছে। এই দেখুন। এই বলে পণ্ডিতজিকে আমি সেই ছবিটা দেখালাম। তিনি ছবিটা হাতে নিয়ে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। ছবি আমি খুব একটা খারাপ আঁকি না, কিন্তু পণ্ডিতজির চোখের এই দৃষ্টি কেবল ভালো লাগার দৃষ্টি নয়, এর মধ্যে যেন আরো অন্য কিছু একটা মিশে আছে। আমি একটু গলা খাঁকড়িয়ে উঠলাম। তাতেও যেন পণ্ডিতজির মধ্যে কোনো পরিবর্তন নেই। কেমন হলো? এইবার আর না ডেকে পারলাম না। পণ্ডিতজি, পণ্ডিতজি। আমার কণ্ঠস্বরে পণ্ডিতজি চমক ভেঙে বললেন, হ্যাঁ, বলো। আপনি কি দেখছেন অমন করে? ছবিটা কি ভালো হয়নি? আরে না না, তোমার হাতে আঁকা এই ছবি যে এত জীবন্ত রূপ পাবে তা আশাই করিনি। এত জীবন্ত একটি ছবি দেখে বেশ কয়েক বছর আগের একটা কথা মনে পড়ে যাচ্ছে। সেই ঘটনার সাথেও এমন ধরনের জীবন্ত ছবির স্মৃতি জড়িয়ে আছে, বুঝলে।
কিন্তু তা কেবল জীবন্ত ছবিতেই সীমাবদ্ধ ছিল না, তার সাথে জড়িয়ে ছিল ভয়ানক মৃত্যু লীলার ঘটনা। কি ঘটনা? বলুন না শুনি। না না, ওসব থাক, ওসব বড় ভয়ানক কথা। রাত বিরেতে ওইসব শুনলে ভয় পাবে। আপনি সাথে থাকতে আমার আর ভয় কি, বলুন না। এই তো, কেন যে তোমায় বলতে গেলাম। একবার বলেই ফেলেছেন যখন, তখন আর দেরি করবেন না, এখনই শুরু করুন। দাঁড়াও বাপু, চোখে মুখে একটু জল দিয়ে আসি, তারপর শোনাচ্ছি না হয়। এই বলে পণ্ডিতজি আসন ছেড়ে উঠে ঘরের বাইরে চলে গেলেন। ততক্ষণে আমার মনের মধ্যে গল্প শোনার আনন্দে বোমা বিস্ফোরণ হচ্ছে মনে হলো। তাড়াতাড়ি করে পেন্সিলটা যথাস্থানে সরিয়ে রেখে একদম গুছিয়ে বসলাম। একটা কিছুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করলে সেটার একটু বিলম্ব হলেই মনটা যেমন আনচান করতে থাকে, আমারও যেন এখন সেই অবস্থা। কিছুক্ষণের মধ্যেই পণ্ডিতজি ফিরে এসে গামছায় হাত মুখ মুছতে লাগলেন। আমি একেবারে টান টান হয়ে প্রস্তুত। এইবার তিনি বলবেন, এইবার তিনি বলবেন, এমনই একটা ভাব বোধ হতে লাগলো। শোনো তবে, বলবো যখন শুরু থেকেই শুরু করা যাক। জীবনের বেশিরভাগ সময়টা তো ভবঘুরের মতো এদিক সেদিক করেই কাটিয়ে দিয়েছি। তখন আমি বসন্তনগরের গোলকচাপা গ্রামে এসে পড়েছি। অনন্তপুরা নামের এক জায়গা ছিল, তার থেকে দিন তিনের হাঁটা পথের দূরত্বে এই গোলকচাপা গ্রাম। আমি যে কেবল তন্ত্রের টানে ঘুরে বেড়াতাম তেমনটা নয়, নানান আয়ুর্বেদিক গাছগাছড়ার সন্ধানেও ঢের পাহাড় পর্বত ডিঙিয়ে বেরিয়েছি, বুঝলে হে। গোলকচাপায় যখন গিয়ে পৌঁছেছিলাম তখন সন্ধে হয়। সারাদিন হেঁটে ক্লান্তও হয়ে পড়েছিলাম, তাই বিশ্রাম নেবার জন্য পথের পাশে একটা বিরাট তেঁতুল গাছের নিচে রাত কাটাবো বলে ঠিক করেছি। ক্লান্ত থাকার দরুন প্রথমটায় ভালো বুঝিনি। রাত যখন একটু বাড়তে থাকলো তখন যেন মনে হলো এই জায়গাটা ঠিক ভালো ঠেকছে না। বললে বিশ্বাস করবে কিনা জানি না, কেউ যেন কানে কানে ফিস ফিস করে বলে যাচ্ছে, কেন এখানে এসেছিস, চলে যা, এক্ষুনি চলে যা, প্রাণের মায়া থাকে তো এক্ষুনি বিদেয় হ। চোখটা লেগে এসেছিল। ঘটনাটা টের পেতেই ধর্মড়িয়ে উঠলাম। কেমন হলো, জেগে উঠতে নাকে একরকম উৎকট গন্ধ আসতে লাগলো, অনেকটা মরা পচা গন্ধের মতো। বুঝলাম না, লক্ষণ তো ভালো ঠেকছে না। এমন সময় গাছের ওপর থেকে সরসর করে কি একটা নেমে এলো মনে হলো, যা এখন আমার 5 হাতের মধ্যে দাঁড়িয়ে আছে। এক ফালি চাঁদের আলোয় চারিদিক অত্যন্ত রহস্যময় পরিবেশে রূপান্তরিত হয়েছে। তাতেই দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে একটা কালো কুচকুচে নারী মূর্তি, যার সারা দেহ একটা টকটকে লাল কাপড়ে ঢাকা। এতটুকু নরণচরণ নেই তার, রোগা লিকলিকে তার দেহ, আঙুলের নখ যেন বাঁকানো বড়শির মতো দেখাচ্ছে। আমার আর বুঝতে বাকি রইল না যে
আমি কালা প্রেতিনীর কবলে পড়েছি। এই তেঁতুল গাছটাতেই এর বাসা। এই ধরনের প্রেতেরা মূলত শরীরে দাঁত বসিয়ে রক্ত চুষে ছিবড়ে দেহখানা ফেলে রেখে চলে যায়। তবে এখানেই শেষ নয়। এই প্রেতেরা যেখানে বাস করে তার আশেপাশে ঘুরে বেড়ায় বিলিকা ও দুঃসা নামের আরো 2 নরকবাসী প্রেত। যে দেহের রক্ত শুষে কালা প্রেতিনী চলে যায় সেই দেহ ভক্ষণ করে এই বিলিকা ও দুঃসা। এরা একে অপরের ভাই বোন। চেহারা 1 বছরের ছোট শিশুদের মতো। সম্পূর্ণ নগ্ন, ক্ষত বিক্ষত দেহ। আর সেই ক্ষতের ওপর গিজগিজ করছে নরকের পোকা, যা আবার এদের দেহ কুঁড়ে কুঁড়ে খায়। আমি বুঝলাম এখনই কিছু না করলে মহা বিপদে পড়তে হবে। সঙ্গে সঙ্গে কাপড়ের থলে হাতড়ে 2টো রিঠা ফল ও কিছুটা কর্পূর মুঠোর মধ্যে নিয়ে মনে মনে তারিণী কণ্ঠ মন্ত্র জপ শুরু করলাম। আমার চোখ কিন্তু খোলা। মাটি যেন ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছে। বুঝতে বাকি রইল না এক অদৃশ্য লড়াই চলছে শুভ শক্তির সাথে অশুভ শক্তির। এক মুহূর্তের জন্যেও মন্ত্র আমি থামাইনি। সামনের কালো মূর্তিটা একবার কয়েক পা পিছিয়ে যাচ্ছে, আবার পরক্ষণেই এগিয়ে এগিয়ে আসছে। মাটি যেন ঠান্ডা বরফ হয়ে গেছে। মনে হচ্ছে এই বোধহয় জমে যাব। এমন চলতে চলতে আকাশের চাঁদ যখন মাঝ গগনে, তখন সেই কালা প্রেতিনী ধীরে ধীরে সরে গেল। এতক্ষণে বুঝতে পেরেছে যে আমার সাথে বিশেষ সুবিধা করে উঠতে পারবে না। সে সরে যাওয়ার সাথে সাথে থলে হাতড়ে 1 মুঠো সাদা সর্ষে ও কিছুটা ধুনোর গুঁড়ো নিয়ে নিজের চারিদিকে একটা বড় গন্ডি এঁকে নিতে দেরি করলাম না। এই ধরনের অপশক্তি বারবার আক্রমণ করতেই থাকে, তাই সাবধানের মার নেই। এই সময় আমি বলে উঠলাম, আচ্ছা, এই রিঠা ফল, সাদা সর্ষে এগুলো কি আপনি সাথে করে নিয়ে ঘুরে বেড়াতেন? শুধু এইগুলোই নয়, আরো নানান দ্রব্য আমার থলেতে সর্বদা থাকতো। একটা কথা আছে জানো তো, সাপুরের মৃত্যু সাপের কামড়েই। তান্ত্রিকেরা জীবনে অনেক প্রেত পিশাচকে অন্যের অনিষ্ট করার থেকে বাধা দেয়। তাই তান্ত্রিক সাধকদের ওপর প্রেতেদের চরম রাগ থাকে। একবার কাটে কপাটে পেয়েছে কি ঘাড় মটকেছে। কিন্তু এই কালা প্রেতিনীর তো কখনো কোনো অনিষ্ট করেননি আপনি, তাহলে কেন আক্রমণ করছিল আপনাকে? আরে, এই সাধারণ বিষয়টা বুঝলে না? সে ভেবেছিল তার অনিষ্ট করব বলে সেই তেঁতুল গাছের নিচে আমি ঘাঁটি গেড়েছি। সেই কারণেই তো প্রথমটায় ফিসফিসিয়ে চলে যেতে বলছিল। কিন্তু যখন দেখলো আমার নড়াচড়ার কোনো লক্ষণই নেই, তখনই ভাবলো তার অনিষ্ট করার আগেই সে আমায় খতম করে দিতে পারলে আর কোনো আশঙ্কা থাকবে না। এইসব প্রেত পিশাচদের বুদ্ধিশুদ্ধির কোনো বালাই নেই, তবে ক্ষমতা অনেক বেশি। আমি তো টেরই পাইনি যে ওই গাছে এসে বাস করত। আমাকে শত্রু ভেবে দুনিয়া থেকে সরিয়ে দিতে এসে
নিজেই খাল কেটে কুমির ডেকে নিজের অনিষ্ট করলো। হ্যাঁ, তারপর কি হলো? সেই রাতে আর কোনো উপদ্রব হয়নি, কিন্তু আসল ঘটনা ঘটতে শুরু হলো পরদিন সকাল থেকে। হলো কি, ভোরের আলো চোখে পড়তে ঘুম ভাঙল। দেখি এক মাঝবয়সী লোক আমার কিছুটা সামনে দাঁড়িয়ে আছে। তার ঠোঁটের এক পাশ দিয়ে গড়িয়ে পড়ছে পানের রস। সেই আগে মুখ খুলল। সাধু বাবা কি এখানে সারা রাতে কাটালেন নাকি? হ্যাঁ বাছা, কি করব বলো, ভব ঘুরে মানুষ, পথে ঘাটে রাত কাটানোর অভ্যেস আমার আছে। কিন্তু তোমার পরিচয়টা? আগে, আমার নাম রতন। এই গাঁয়ের শেষের দিকে যে উলুবনখানা আছে সেখানেই আমি থাকি। এইবার আপনার পরিচয়টা জানতে পারলে ভালো হতো। আমি দুর্গা শঙ্কর পণ্ডিত। একটা গাছড়ার সন্ধানে এখানে এসে পড়েছি। আচ্ছা, তুমি তো এই গাঁয়েরই লোক, বলতে পারো বৃকষ্ঠপত্র গাছড়াটির হদিশ কোথায় পাই? কেবল এতটুকু জানি যে এই গোলক চাঁপা গাঁয়েই সেই গাছড়া পাওয়া যায়। হ্যাঁ, তা জানিবই কি, কিন্তু কিন্তু আমার একটা শর্ত আছে সাধু বাবা। আপনি ব্রাহ্মণ সন্তান, দুটো দিন যদি আমার বাসায় থেকে একটু সেবা করার সুযোগ দেন তাহলে একটু পূর্ণ সঞ্চয় করতে পারি, বুঝলেন না? তোমার ভাষায় থাকতে আমার কোনো অসুবিধে নেই, কিন্তু দুদিনের বেশি আটকে রেখো না যেন। আরে না না, সেই নিয়ে আপনার চিন্তা নেই। ঠিক আছে, চলো তবে। এই বলে তার সাথে তার বাসার দিকে চলতে শুরু করলাম। কিন্তু তখনও কি বুঝেছিলাম? তাকে দেখা মাত্র এইটা আমি বুঝেছিলাম যে এর চোখে মুখে একটা ধূর্ততা আছে বটে, কিন্তু কিন্তু সে যে অমন ভয়ানক মানুষ রূপী শয়তান তা তখনও ঘুণাক্ষরেও টের পায়নি। কিন্তু যদি তাই হয়, আপনি তো অশুভ কিছুর কাছাকাছি এলে তা টের পান। এই ক্ষেত্রে তেমন কিছু টের পাননি। যে অশুভ শক্তি নিজের মধ্যে ধারণ করে তার সামনে এলে টের পেতাম বই কি, কিন্তু এই ক্ষেত্রে বিষয়টা কিছু আলাদা। আসলে এই পৃথিবীতে এমন অনেক বিচিত্র জিনিস ঘটে যার কানা ঘুষোটুকুও মানুষের কানে যায় না, আর তারা এসব জানার থেকে বঞ্চিত হয় বলেই তাদের বিশ্বাস এবং জ্ঞানের পরিধি খুবই সীমিত, বুঝলে? যাই হোক, তারপর কি হলো? মন দিয়ে শোনো তবে। হাঁটতে হাঁটতে অনেকটা পথ পেরিয়ে রতনের বাসায় গিয়ে পৌঁছলাম। সে বলেছিল তার বাসা গাঁয়ের শেষের দিকে, কিন্তু এতটা পথ হেঁটেছি তাতে মনে হচ্ছিল যেন দুটো গাঁ পেরিয়ে একদম নির্জন কোনো দিগন্তে এসে ঠেকেছি। জায়গাটির একদিক ঘন উলু বনে ছেয়ে আছে, আর তিন দিকে ফাঁকা ধুধু মাঠ, তার কোনো শেষ দেখা যাচ্ছে না। সেই ভোর নাগাদ হাঁটতে শুরু করেছিলাম। গিয়ে যখন পৌঁছলাম তখন সূর্য ডুবছে। শরীরের সাথে সাথে মনটাও ক্লান্ত হয়েছে। মাঝপথে ভেবেছিলাম ওকে বলে দিই যে আমি তোমার সাথে না গিয়ে এখানেই কোথাও থেকে যেতে পারবো,
কিন্তু আমি একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ সন্তান। কথা দিয়ে কথার দাম রাখতেই শিখেছি চিরকাল। আর তাছাড়া ও বলেছিল সেই গাছরাটার সন্ধানও জানে। হয়তো সেটা সত্যি অনেক দূরে আছে। রতন আমায় বলল, গরিবের কুটিতে আপনাকে স্বাগতম। আসুন 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 সাধুজি। তারপর পা ধোয়ার জল এনে আমার পা নিজের হাত দিয়ে ধুইয়ে দিয়েছিল। আমার তখন যেন মনে হয়েছিল অতি ভক্তি চোরের লক্ষণ নয় তো। রতনের একটা বিষয়ে আমি বেশ অবাক হয়েছিলাম। যতক্ষণ ওর সাথে পথ হেঁটেছি ততক্ষণে ও যে কতগুলো পান মুখে পুড়েছে তার ঠিক নেই। মুখ যেন ফাঁকা রাখতেই চায় না। এমনটা কেন? একটা মানুষ এত পান কি করে খেতে পারে? সারাক্ষণ মুখে পান। খটকা যে একটু লাগছিল না সে কথা বলবো না, তবে সত্যি বলছি অশুভ কিছু তখনও টের পাইনি। পা ধুয়ে ঘরে ঢোকার পর কাঠের দেওয়ালে একটা জিনিসে চোখ পড়ল। বেশ অবাক হলাম। এমন একটা জিনিস তো এখানে থাকার কথা নয়। আমি এবার কঠিন চোখে রতনের দিকে তাকালাম। সে কিছুটা পাশে অন্যদিকে ঘুরে ফতুয়া খুলছে। আমার মুখের কঠিন ভাবটা তার দৃষ্টিতে এলো না। দেয়ালে কি দেখেছিলেন? তন্ত্রের দশমহাবিদ্যার একটা যন্ত্র। যন্ত্র মানে? সবই তো জানি মন্ত্রের ব্যাপার। সবই যদি জানতে তাহলে আর আমার কাছে জানতে চাইতে কেন? দশমহাবিদ্যা তন্ত্রশাস্ত্রের একটা বিরাট স্থান দখল করে আছে। 10 জন পরম শক্তিধারিণী দেবী একত্রিত হয়েই দশমহাবিদ্যা। সেই যে তোমায় দেবী ধূমাবতীর কথা বলেছিলাম মনে আছে? যেখানে আমার বিপক্ষে মৈনাক ভৈরব দাঁড়িয়েছিল। হ্যাঁ, মনে আছে মনে আছে। এইবার শোনো, মহাবিদ্যা বা দশমহাবিদ্যা হিন্দু ধর্মে দেবী অর্থাৎ দিব্য জননীর 10টি বিশেষ রূপের সমষ্টিগত নাম। দেবীত্বের এই ক্রমবিন্যাসের একদিকে যেমন রয়েছেন ভয়ঙ্কর দেবী মূর্তি, তেমনি অন্য প্রান্তে রয়েছেন এক অপরূপ সুন্দরী দেবী প্রতিমা। মুন্ডমালা তন্ত্র অনুসারে দশমহাবিদ্যা হলেন কালী, তারা, ষোড়শী, ভৈরবী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী ও কমলা কামিনী। তবে মহাবিদ্যার সংখ্যা নিয়ে মতান্তর রয়েছে। এমনকি একটি মতে মহাবিদ্যার সংখ্যা 27 বলে ধরা হয়েছে। দুর্গা, কামাখ্যা ও অন্নপূর্ণাও মহাবিদ্যা। মালিনী বিজয় গ্রন্থের মতে মহাবিদ্যা হলেন কালী, নীলা, মহাদুর্গা, তরিতা, ছিন্নমস্তিকা, বাগাদিনী, অন্নপূর্ণা, প্রত্যঙ্গিরা, কামাখ্যাবাসিনী, বালা, মাতঙ্গী ও শৈলবাসিনী। এই প্রতিটি দেবীর একটি করে যন্ত্র আছে। তেমনি একটা যন্ত্র একটা পিতলের পাতের ওপর আঁকা রয়েছে, এবং সেটি হলো দশমহাবিদ্যার নবম দেবী, দেবী মাতঙ্গীর যন্ত্র, যিনি মা সরস্বতীর তান্ত্রিক রূপ। তরবারি, বীণা, মস্তক, টিয়া পাখি, এই অদ্ভুত সমাহার বোধহয় আর কেউ দেখেনি। নীলচে সবুজ দেহবর্ণ, ত্রিনয়নী দেবীর কপালে
শিবের মতো আবার চাঁদও শোভা পাচ্ছে। ভালো খারাপ উভয় দিকই আছে দেবীর। যাই হোক, আসল কথায় ফিরি। ঘরের মধ্যে তন্ত্রের একটা গন্ধ পেলেও আর কিছুই বিশেষ বুঝিনি। রতন তারপর আমায় আসন পেতে বসতে দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। আমি আর তাকে সেই বিষয়ে কিছু জিজ্ঞেস করিনি। আমি ঘরের এই দিক ওই দিক তাকিয়ে তাকিয়ে দেখছি। রতনের ঘরটা খুব ছোট নয়। কাঠের ঘরের দেওয়ালে এদিক ওদিক ঝুলছে বেশ কিছু হাতে আঁকা ছবি। তাতে বেশিরভাগই মানুষের ছবি। ঘাড় ফিরিয়ে ফিরিয়ে চেয়ে চেয়ে দেখছি। এমন সময় রতন ঘরে প্রবেশ করলো। তার হাতে একটা পাথরের থালা, তাতে খানিকটা চিড়ে আর দই। অন্য হাতে একটা পাথরের বাটি, তাতে পানীয় জল। আমার সামনে সেগুলি রেখে বলল, কেবল এইটুকুই জোগাড় করতে পেরেছি, দয়া করে অপরাধ নেবেন না। আরে না না, এই যথেষ্ট। তা তুমি কিছু খাবে না? আমার তেমন খিদে নেই, বুঝলেন না। পরে যদি খিদে পায় আর দুটো শাক ভাত সিদ্ধ করে নেবখন। আমি আর বিশেষ কথা বাড়ালাম না। তারপর খাওয়া সেরে হাত মুখ ধুয়ে বসে আছি। রতন আমায় একটা পান দিতে চেয়েছিল, তবে আমি পান খাই না শুনে আমায় বিশ্রাম করতে বলে ঘরের দরজা ভেজিয়ে বাইরে বেরিয়ে গেছে। হয়তো ঘরের সাথে লাগোয়া পাশের পাতায় বানানো ঝুপড়িটার মধ্যেই কিছু কাজকর্ম সারছিল বোধহয়। শব্দ পাচ্ছিলাম, ওটাই বোধহয় রান্নাঘর। আমি ঘরের মেঝেতে একটা চাটাইতে বসেছিলাম। আমি তখনও বুঝিনি রতন অমন একটা কাজ করেছে যা আমাকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। সে কথা আমি আজও ভুলতে পারি না। কি সাংঘাতিক ফাঁদ যে সে পেতেছিল, তা না বললে তুমি কল্পনাও করতে পারবে না। এই বলে পণ্ডিতজি থামলেন। তার দৃষ্টি এখন জ্বলতে থাকা মাটির প্রদীপটির দিকে স্থির হয়ে আছে। আমি নিচু গলায় বললাম, কি হয়েছিল পণ্ডিতজি? তিনি আমার দিকে মুখ ঘুরিয়ে তাকালেন। তার চোখের দৃষ্টি অদ্ভুত। সেই দৃষ্টিকে শব্দের দ্বারা বর্ণনা করার ক্ষমতা আমার নেই, কিন্তু মোটেই ভয়ানক নয়। তেমনটা হলে তো শব্দ দ্বারা প্রকাশ করতেই পারতাম। তিনি কেবল বললেন, দাঁড়াও, প্রদীপের সলতেটা বদলে দিই, এটা বেশিক্ষণ থাকবে না, তারপর তোমায় বাকিটা বলছি। ছেঁড়া ধুতির কাপড় সরু করে পাকিয়ে প্রদীপের মধ্যে বসিয়ে আঙুল দিয়ে তেলের মধ্যে ডুবিয়ে দিলেন। তারপর আঙুলটা মাথায় মুছে নিয়ে আবার মুখ খুললেন পণ্ডিতজি। বসে থাকতে থাকতে কেমন মনে হলো যেন মাথাটা চক্কর দিচ্ছে, শরীরটাও কেমন দুর্বল ঠেকছে। আমার তন্ত্রাভিষিক্ত প্রতিটা ইন্দ্রিয় আমায় বুঝিয়ে দিচ্ছিল আমার খাবারের সাথে কিছু একটা মিশিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু রাখে হরি তো মারে কে। শরীরটা কিছুক্ষণ দুর্বল লাগলেও অজ্ঞান আমি হলাম না। ইলচি শাঁকের শিকড়ের রস দইয়ের মধ্যে মিশিয়েছিল শয়তানটা। এই রস দু ফোঁটাও যদি কেউ খায়, কয়েক মুহূর্তের মধ্যেই চোখ উল্টে অজ্ঞান হতে সে বাধ্য।
কিন্তু যে শরীর সাপের বিষ ধারণ করেছে তার কাছে আর এটা এমন কি। এই বিষটা যখন সামলে নিয়েছি তখন ঠিক করলাম এইবার আমার পালা। এই রতন মোটেও রতন নয়। এর উদ্দেশ্যটা কি? কেন এমন ঘৃণ্য প্রচেষ্টা? একজন ব্রাহ্মণকে নিজের কুঠিতে নিমন্ত্রণ করে তার খাবারে এই রস মেশানোর পরিকল্পনা কেন? আমি তো সাধু মানুষ, পয়সা করি যে আমার কাছে কত আছে তা আমায় দেখলেই বোঝা যায়। আসলে পয়সা সাথে রাখার প্রয়োজন বোধই করিনি কখনো। প্রকৃতি আমাদের যা যা দিয়েছে তাতেই হেসে খেলে কেটে যায়। শুধু প্রকৃতির দানের সঠিক হদিশ ও ব্যবহার জানতে হয়। তাহলে রতনের কেন এই অপরাধ প্রবণতা? আমি তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিত। এটা যদি কোনো অসৎ কার্যসিদ্ধির কারণ হয়ে থাকে তবে সেটাকে থামিয়ে রতনের মতো পাপীকে আটকাতে হবে। তারপর ওর বিচারটা না হয় ঈশ্বরের হাতেই থাক। ঠিক করলাম সজাগ থাকতে হবে। সন্ধ্যা নেমে বেশ কিছু সময় কেটে গেছে। আমি ঘরেই বসেছিলাম। এমন সময় রতন ঘরে প্রবেশ করল। ওর হাতে একটা লণ্ঠন। সে ঘরে ঢুকতেই আমি তার দিকে তাকিয়েছি। চোখাচোখি হতেই সে যেন একটু থমকে গেল। সে বোধহয় আশা করতে পারেনি যে আমি একেবারে সুস্থ অবস্থায় বসে থাকব। লণ্ঠনের আলোয় তার মুখটা যেন কঠিন হয়ে সাক্ষাৎ শয়তানের মতোই দেখাচ্ছে। ঠোঁটের পাশ দিয়ে গড়াচ্ছে পানের লাল রস। ঠোঁট দুটোও টকটকে লাল হয়ে আছে। দেখে মনে হচ্ছে যেন যেন এক্ষুনি কারুর রক্ত পান করে এলো। একটু সামলে নিয়ে বলে উঠল, আরে সাধুজির বিশ্রাম হয়েছে তো? হ্যাঁ, খুব বিশ্রাম করেছি। এত সতেজ লাগছে সে আর কি বলবো তোমায়। বড়ই সুস্বাদু ছিল গো চিড়ে দইখানা। আহ, এখনো যেন মুখে লেগে আছে। সে আর থাকবে না। আমাদের গাঁয়ের কেষ্ট ময়রার বানানো দই সুস্বাদু না হয়ে পারে? তারপর সে এগিয়ে এসে আমার সামনে এসে বসে বলল, পথে আসতে আসতে তো আপনাকে বলেইছি যে আমি পাথরের মূর্তি তৈরি করি, কিন্তু আপনি তো নিজের বিষয়ে কিছুই বললেন না। আপনি যে সাধু মানুষ তা তো বুঝতেই পারছি, কিন্তু তাতেও তো প্রকারভেদ থাকে। আপনি আপনি ঠিক কেমন সাধু? বুঝলাম, রতনের এই প্রশ্নটার পেছনে আরো অনেক প্রশ্ন লুকিয়ে আছে। আমি বললাম, তন্ত্র বোঝো? আমি মূলত একজন তান্ত্রিক। আমার পুরো নাম তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিত। ইচ্ছে করে এই কথাটা একটু জোর দিয়ে বললাম, রতনের ভাবখানা দেখার জন্য। এ কথা শোনার পর তার মুখের ভাবটা যেন যেন ক্ষণিকের জন্য বদলালো। একবার ঘাড় ঘুরিয়ে দেওয়ালে ঝুলতে থাকা মাতঙ্গী যন্ত্রটার দিকে তাকিয়ে আমায় বলল, একটা জিনিস দেখবেন নাকি? এই বলে উঠে গিয়ে যন্ত্রটা হাতে করে নিয়ে এলো। আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা কি জানেন? না বাপু, এ আবার কি বস্তু হে? আমার তো মনে হচ্ছে কেউ খেলার ছলে এটার মধ্যে আঁকি বুকি কেটে বসেছে। সে কি, আপনি একজন তান্ত্রিক হয়ে এটা চিনতে পারছেন না? এটা কোনো তান্ত্রিক বস্তু নাকি হে? বলো কি,
এমনটা যে আমি এই প্রথম দেখলাম। এইবার রতনের মুখটা দেখার মতো হলো। এক মুঠো খুশির বালি যেন ওর মুখে ছড়িয়ে দিয়েছে কেউ। আমার ফাঁদে বোধহয় তখনই পা দিয়েছিল রতন। সে নিশ্চয়ই বুঝেছে আমি কোনো খেলোতান্ত্রিক। যতটা উঁচু গলায় নিজেকে তান্ত্রিক বলে পরিচয় দিয়েছিলাম, সেটা বোধহয় শুধু বাইরের ঝলকানি, ভিতরে গর্জন তেমন নেই। আর আমি এটাই চাইছিলাম। এইবার তার মুখে খই ফুটল। আমায় খেলোতান্ত্রিক ভেবে তার ভাবখানাই যেন বদলে গেছে একেবারে। এইবার শুরু হলো পেট থেকে গুটি গুটি পায়ে কথা বেরিয়ে আসা। তান্ত্রিক ছিল আমার ঠাকুরদা, বুঝলেন না? সে এক তান্ত্রিক বটে। সাথে সাথে ছেলেবেলা থেকে আঁকার হাঁটো দারুণ তুখর। সেই তো সব ব্যবস্থা করে দিয়ে গেছে। কি ব্যবস্থা? তার আগে একটা কথা বলি। আপনাকে দেখে তো মনে হয় পয়সা কড়ির খুব অভাব। পয়সার জন্য যা বলবো করতে রাজি হবেন? আমরা দুজনে যদি একসাথে কাজ করি তবে অনেক পয়সা করতে পারবো। মনে রাখবেন, আপনি যদি তন্ত্রের বলে কাউকে বশীকরণ করে নিতে পারেন, ব্যাস তাহলেই হবে। বাকিটার দায়িত্ব আমার। বশীকরণ বিদ্যাটুকু জানা আছে তো, নাকি সেটাও? তাহলে আর নিজেকে তান্ত্রিক বলো না বাপু। না না, সে অল্প আদ্রু জানি বই কি। একটু অভ্যাস করলে আবার পোক্ত হয়ে যাবে। ভাব দেখে তো মনে হচ্ছে অনেক পয়সা চাই। হবে হবে, সব হবে। বলছি বলছি ভাগটা কিন্তু আধা আধা হতে হবে। সেই সব দেখা যাবে এখন। গাছে কাটতে ওপে তেল। এখন চলো আমার সাথে। এই অন্ধকারে কোথায় যাব হে? আরে ভয় নেই, ভূত পেটের ভয় করো না, বুঝলে? বড় কিছু পেটে গেলে তার বদলে বড় কিছু দিতেও হয়। আমাকেও দিতে হয়েছিল। চলো চলো, দেরি করো না। আচ্ছা চলো দেখি। মানুষের পরিবর্তনটা টের পাচ্ছ? এতক্ষণ আমাকে আপনি করে বলছিল রতন। যেই ওর সাথে কুকর্মে লিপ্ত হতে সম্মতি দিলাম, তখনই আমার স্থানটাও চ্যুত হলো, এবং খুব দ্রুত হলো। এর মাধ্যমে কি বোঝাতে চাইছি তা বুঝতে পেরেছ বোধহয়। রতনের সাথে ঘরের দরজার দিকে এগিয়ে যেতে যেতে ভাবছি, কে কাকে ভূত প্রেতের কথা বলছে। রতন তো আর জানে না, ওর সাথে দেখা হওয়ার আগের দিন রাতে আমি সেই প্রেতিনীর সাথে একচোটা হাতাহাতি করে এসেছি। যাই হোক, তখনও সবটাই রহস্য। রতনের সাথে যেতে আমায় হবেই, নয়তো সত্যিটা জানা যাবে না। কাঁধের থলেটা কিন্তু আমি নিতে ভুলিনি। বাইরে বেরিয়ে নিকষ অন্ধকার সমুদ্রে পাড়ি জমালাম রতনের সাথে। এই এসেই পড়েছি, আর কয়েক পা মাত্র। চলো চলো। হাঁটতে হাঁটতে সে উলুবনের কাছে এসে পড়লাম। চারিদিক নিকষ অন্ধকার। মেঘের ঘেঁষাঘেঁষি ষড়যন্ত্রে আকাশের চাঁদ নিজেকে লুকিয়েছে। কিন্তু অন্ধকারেও আমার বিশেষ অসুবিধে হচ্ছে না। তুমি তো জানোই,
যে আঁধারেও আমি পরিষ্কার দেখতে পাই। তবে রতনের গতিবিধি কিন্তু পুরোটাই আন্দাজে চলছে। এর একটাই মানে হয় যে এই পথ সে খুব ভালোভাবে চেনে। উলুবনের একটু ভেতরে ঢুকেই চোখে পড়ল মাটির ওপর বেশ খানিকটা জায়গা যেন উঁচু ঢিবির মতো হয়ে আছে। রতন তার সামনে হাঁটু মুড়ে বসল, তারপর আমাকেও বসতে ইঙ্গিত করল। এইবার একটা অদ্ভুত ঘটনা ঘটল। রতন তার কোমরের কুঁচোর থেকে একদলা কালো মতো কিছু একটা আঠালো পদার্থ বের করে সেই ঢিবির থেকে কিছুটা মাটি হাতে নিয়ে সেই আঠালো পদার্থটার সাথে মিশিয়ে আমার দিকে এগিয়ে দিয়ে বলল, নাও, এটা টপ করে দিলে ভালো রেখে নাও নাও নাও। এ আবার কি জিনিস হে? আহা, পরে বলছি, আগে মুখে পড়ো দেখি। কেউ প্রসাদ দিলে প্রশ্ন করতে নেই, বুঝলে? আর দেরি করো না, নাও। আমি সেটা হাতে নিয়ে তারপর মুখের কাছে হাত এনে পাশ দিয়ে ফেলে দিলাম। অমন অন্ধকারে রতন টেরই পেল না যে আমি সেটা ফেলে দিয়েছি। তবে যখন সেটা মুখের কাছে এনেছিলাম তখন সেটার খানিকটা গন্ধ আমি পেয়েছি। এটা আর কিছুই না, আমাকে অজ্ঞান করার জন্য একদল আফিম খাওয়ানো হচ্ছিল আমায়। আমি তখনই বুঝলাম আমাকে এখানে নিয়ে আসা, এই ঢিবির সামনে বসিয়ে মহৎ কিছু করার চেষ্টা দেখানো, এই সবই হলো নাটক। আসলে ঘরের মধ্যে লণ্ঠনের আলোয় আফিম দেখলে চিনতে পেরে যাব, তাই ছলে কৌশলে এই অন্ধকারে এনে আমায় অজ্ঞান করার তাল করছিল রতন। কিন্তু ওই যে আগেই বলেছি, রাখে হরি তো মারে কে। রতন এইবার বলল, এই ঢিবিখানা আমার ঠাকুর দাদার কবর, বুঝলে? তার শেষ ইচ্ছে এটাই ছিল, তার দেহ যেন পোড়ানো না হয়। আচ্ছা, পুরো বিষয়টা একবার একটু খোলসা করে বলো তো রতন ভায়া, আসল বিষয়টা কি? রতনের ঠোঁটের কোণে যেন একটা ধূর্ত হাসি খেলছে। এইবার সে ধীরে ধীরে আমায় সবটা বলতে শুরু করলো। সে বোধহয় ভেবেছিল আফিম তো খাইয়ে দেওয়াই হয়েছে, এই বুড়ো তান্ত্রিকটা আর বেশিক্ষণ সজ্ঞানে থাকবে না। এদিকে আমি একটু ঝিমিয়ে পড়ার ভান করতে থাকলাম, আর ততই যেন রতন ফুলে ফেঁপে উঠছে বলে মনে হলো। এক সময় সেই জায়গা ছেড়ে আবার রতনের ঘরের দিকে পা চালিয়েছি। রতন কিন্তু তখনও বলে যাচ্ছে। ততক্ষণে ওর চালাকিটা ভালোই বুঝে গেছি, কিন্তু তা মুখে প্রকাশ করিনি। ঘরের কাছাকাছি আসতে সে আমায় বলল, তুমি ঘরে ঢুকে বসো, বুঝলে? আমি একটু বাগান থেকে ঘুরে আসি, বড্ড চাপ এসেছে। আমি আচ্ছা বলে ঘরের দিকে এগিয়ে গেলাম, আর রতন ঘরের পেছনে অনতি দূরে একটা ঝোপের দিকে পা বাড়ালো। রতন চোখের আড়াল হতেই আমার মনে হলো এটাই সঠিক সময়, সুযোগটা কাজে লাগানো উচিত। রতন হয়তো ভেবেছিল বাগান থেকে ফিরে দেখবে আমি ঘরের মধ্যে আফিমের চোটে চোখ উল্টে পড়ে আছি, আর তখনই সে তার কার্যসিদ্ধি করবে। কারণ ততক্ষণে আমি নেশা হওয়ার এতটাই ভান করে ফেলেছি, তাতে যে কারুরই তা মনে হতো। আমি ভাবলাম আর দেরি নয়, এই বেলা বেরিয়ে পড়া যাক। রতনের ঘরের সদর দরজার কাছ থেকে কিছুটা মাটি তুলে তা পরনের ধুতির কাপড়ে বেঁধে নিয়ে জোর পায়ে হাঁটা লাগালাম, যে পথ দিয়ে দুপুরে এসেছিলাম সেই পথের দিকে।
গায়ের জোরে হয়তো রতনের সাথে আমি পেরে উঠব না, তাই তাকে কেবল ওই উপায়েই শাস্তি দেওয়া যায়, ঠিক যেমনটা আমি মনে মনে ভাবছি। রাত তখনও খুব গভীর নয়, সন্ধে পেরিয়েছে সবে সবে, কিন্তু গাঁয়ের পথ তখনই মধ্যরাতের মতো মনে হচ্ছে। মাঝে একটা কথা বলে রাখি, সকালে যখন রতনের সাথে আসছিলাম তখন স্বাভাবিকভাবেই হেঁটে এসেছি। আমি যে তন্ত্রের বলে অনেক দ্রুত হাঁটতে পারি সেটা গোপন রাখাই কাম্য, তাই অনেকটা সময় লেগে গিয়েছিল পৌঁছতে। কিন্তু এখন এই ঘোর অন্ধকারে আমি একা, ক্ষমতার বলে শনশন করে এগিয়ে যাচ্ছি রাস্তার পাশের সেই বড় তেঁতুল গাছটির দিকে, যেখানে গত রাতে সেই প্রেতিনীকে শায়েস্তা করেছিলাম। রতন এতদিন ধরে যে অপরাধ করে এসেছে তার সাজাটা ভয়ানক না হলে ঠিক আশ মিটছিল না আমার। এক সময় সেই তেঁতুল গাছের কাছে এসে পৌঁছলাম, তারপর গাছের গোড়ায় মাটিতে বসে কালা প্রেতিনীকে আহ্বান করতে থাকলাম। আয় প্রেতিনী আয়, নেমে আয় প্রেতিনী, নেমে আয়, তোর রক্ত পিপাসা আমি মেটাবো। আয় আয় প্রেতিনী, নেমে আয়। কিছু সময় পর তেঁতুল গাছ থেকে নেমে এলো সেই ভয়ানক দর্শন কালা প্রেতিনী, যে এখন আমার দুই হাতের মধ্যে দাঁড়িয়ে আছে। চারিদিক ভরে গেছে সেই উৎকট গন্ধে, মাটি ধীরে ধীরে বরফের মতো ঠান্ডা হয়ে আসছে। তারপর আমি রতনের বাড়ির সেই মাটি ছুঁড়ে দিলাম প্রেতিনীর দিকে এবং বললাম, এই মাটি যে ভিটের, সেই ভিটেতে রতন নামে এক পাপিষ্ঠ আছে। তুই তার রক্ত শোষণ করে তোর এতদিনের পাশা মিটিয়ে নে। আমি তোকে আজ্ঞা দিচ্ছি, যদি এমনটা না করিস তোকে আমি বন্দি বানাবো। মনে থাকে যেন, আর দেরি করিস নে। আমার কথা শেষ হতেই আকাশ বাতাস কেঁপে উঠল প্রেতিনীর বিকট হাসির শব্দে। এমনটা যে কেন হলো তা তো বুঝতেই পারছো। তার রক্ত পিপাসা মিটবে আজ। যে সাধক আগের দিন রাতে প্রেতিনীকে শায়েস্তা করেছিল, সেই সাধকই আজ তার পিপাসা মেটানোর সুযোগ করে দিয়েছে। হে কি কম কিছু পাওয়া নাকি? ধীরে ধীরে প্রেতিনী প্রস্থান করল, আবার ধীরে ধীরে মিলিয়ে গেল সেই উৎকট গন্ধ ও মাটির শীতলতা। হঠাৎ একটা কথা মাথায় খেলে গেল, আমার যে আরো একটা বড় কাজ বাকি এখনো। আসন ছেড়ে উঠে আবার দ্রুত হাঁটা লাগালাম রতনের বাড়ির দিকে। এই বলে পণ্ডিতজি একটু দম নেওয়ার জন্য থামলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তখন আপনাকে সেই আফিম দেওয়ার পর এমন কি বলেছিল রতন, যার জন্য আপনি বিষয়টা বুঝেছিলেন এবং এমন একটা ভয়ানক শাস্তি দেওয়ার কথা ভাবলেন? দাঁড়াও বাপু, গলাটা শুকিয়ে গেছে, এক ঘড়া জল ঢেলেনি গলায়, তারপর বলছি। এই বলে তিনি উঠতে যাচ্ছিলেন। আমি বললাম, দাঁড়ান দাঁড়ান, আপনাকে উঠতে হবে না, আপনি বসুন, আমি জল এনে দিচ্ছি। রতনের ঠাকুরদা ছিল একজন বড় মাপের তান্ত্রিক।
তার সাথে তার আঁকার হাতও ছোট থেকেই বেশ ভালো ছিল। কিন্তু যে মানুষের মনে পাপ থাকে, সে যত বড়ই সাধক কিংবা শিল্পী হোক না কেন, তার পাপই সব ধ্বংস করার জন্য যথেষ্ট। একদিন সে সাধনায় দশমহাবিদ্যার নবম দেবী মাতঙ্গীকে তুষ্ট করলেন এবং বর হিসেবে পেলেন একটি কলম। আগেই বলেছি, দেবী মাতঙ্গী হলেন মা সরস্বতীর তান্ত্রিক রূপ। তাকে তুষ্ট করতে পারলে তিনি অনেক ক্ষমতা প্রদান করে থাকেন সাধককে। যে কলমটি তিনি সাধককে দিলেন, তার গুণ হলো সেই কলম দিয়ে যে ব্যক্তি বা প্রাণীর ছবি আঁকা হবে, সেই প্রাণী পাথরের মূর্তিতে পরিণত হবে এবং সেই মূর্তি দেখে কেউ ধরতেও পারবে না যে সেটা আসল নাকি পাথরের মূর্তি মাত্র। আঁকার হাত ভালো হওয়ার কারণে এমন বর পাওয়ার জন্য সাধনা করেন রতনের তান্ত্রিক ঠাকুরদা এবং তারপর থেকেই নিজের শক্তি দ্বারা মানুষকে বশীকরণ করে তার নিখুঁত ছবি এঁকে তাকে মূর্তিতে পরিণত করে চড়া দামে বিক্রি করতে থাকে। কিন্তু পাপের রাস্তায় উপার্জন করা পয়সা ধরে রাখা যায় না। তান্ত্রিক জানতেন সে চিরকাল বেঁচে থাকবেন না। তখন তিনি ঠিক করেন তার একমাত্র নাতি রতনকে সে হাতে ধরে আঁকা শেখাবেন এবং তারপর এই কলম তার হাতে তুলে সে নিশ্চিন্তে চোখ বুঝবেন। তার নিজের ছেলে অর্থাৎ রতনের বাবাকে সে এই কলমের কথা জানাননি, কারণ রতনের বাবার আঁকার হাত মোটেই ভালো ছিল না। আর তাছাড়াও তখন তার বয়সও অনেক বেড়ে গেছে। সে সংসার চাষবাস নিয়েই ব্যস্ত, তাই সে তার নাতিকে নিজের হাতে করে গড়তে চান। এইভাবেই রতনের আঁকার হাত ধীরে ধীরে তুখোড় হয়ে উঠতে থাকলো। এক সময় তার তান্ত্রিক ঠাকুরদা যখন মৃত্যুর নিকট এসে পড়লেন, তখন রতনের হাতে সেই কলম তুলে দিলেন এবং বলে গেলেন তার দেহ যেন দাহ না করা হয়। যতদিন সে কবরে থাকবে ততদিন তার আত্মা এই কলম ও তার পরিবারকে রক্ষা করে যেতে পারবে। যদিও কলমের কথা রতনের বাপ মা জানতো না। ঠাকুরদা যখন মারা গেলেন তখন রতনের বয়স 21, কিন্তু ততদিনে ঠাকুরদার দৌলতে কাঁচা পয়সার স্বাদ সে পেয়েছে। তবে তার মৃত্যুর পর হাতে পয়সা আসা বন্ধ হয়ে গেছিল। বাপ মায়ের কাছে হাত পাতলে তারা তো পয়সা দিতই না, উল্টে তাকে বলতো যে জোয়ান ছেলে হয়ে বাপের কাছে হাত পাততে লজ্জা করে না। কোথায় বাপের হাতে দুটো পয়সা তুলে দেবে, তা না বাপের কাছেই হাত পাচ্ছে, অকর্মণ্য কোথাকার। এমন বিষয় নিয়ে একদিন বেশ অশান্তি হলো বাপ মায়ের সাথে। তার বাপ সেদিন রতনের গায়ে হাত অবধি তুলতে বাধ্য হয়েছিল। রতন সেই ক্রোধ ধরে রাখতে না পেরে তার বাপ মায়ের ছবি এঁকে বসলো সেই বরে পাওয়া কলমখানা দিয়ে। তারপর যা হওয়ার তাই হলো। বাপ মায়ের মূর্তি বিক্রি করে হাতে পয়সা এলো, কিন্তু সাথে সাথে একেবারে একা হয়ে গেল সে। এরপরে 2 বছরের মাথায় সে বিয়ে করে। নিজের স্ত্রীকে ভোগ করার পর তারও ছবি এঁকে মূর্তি বিক্রি করলো। এইভাবে 10 বছরের মধ্যে আরো 4টি বিয়ে করে সে। সবার ক্ষেত্রেই একই পন্থা ব্যবহার করলো রতন।
কিন্তু এরপরে সে আর বিয়ে করতে পারেনি, কারণ রতনকে দেখতে বিশেষ ভালো ছিল না। তার উপর পানের কষে কষে দাঁতের অবস্থা একেবারে আস্তা কুড়ের মতো হয়ে গেছিল। কোনো বাপ আর মেয়ে দিতে চায়নি। এরপর থেকেই সে পথের লোকজনকে নির্জন জায়গায় দেখলেই কথার ছলে ভুলিয়ে তার বাসায় এনে তাকে অজ্ঞান করে এই কুকর্মকে পরিণতি দিতে থাকে। কিন্তু ওই যে সবার ওপরে যিনি বসে আছেন তার নাম ঈশ্বর, সেই ঈশ্বরই একদিন দুর্গাশঙ্কর পণ্ডিত নামে এক ব্যক্তিকে তার সাথে পথে দেখা করিয়ে দিলেন। তারপরের ঘটনা তো তোমায় আগেই বলেছি। আচ্ছা, আপনি সেই প্রেতিনীকে রতনের বাড়ির দিকে পাঠিয়ে নিজেও আবার গেলেন কেন? কি একটা বড় কাজ তখনও বাকি বলছিলেন, সেটা কি? আসলে তাড়াহুড়োয় একটা কথা আমি ভুলে গেছিলাম। তা হলো, রতনের ঠাকুরদা বলেছিলেন তার দেহ দাহ না করে কবর দিতে, যাতে তার আত্মা সেই কলম ও রতনের পরিবারকে রক্ষা করতে পারে। আমি যখন আবার রতনের বাড়ির কাছাকাছি গিয়ে পৌঁছলাম, তখন ঠিক যেটা আন্দাজ করেছিলাম সেটাই হয়েছিল। রতনের তান্ত্রিক ঠাকুরদার আত্মা সেই প্রেতিনীকে বাড়ির কাছে ঘেঁষতে দিচ্ছিলেন না। কিন্তু সেই প্রেতিনী যদি রতনকে হত্যা করতে বিফল হয়, তবে সে হয়তো আমার কোনো ক্ষতি করতে পারে। তার পিপাসা মেটানোর কথা দিয়ে তাকে রতনের বাড়িতে পাঠিয়েছি। সে যদি বাধাপ্রাপ্ত হয়, তবে হয়তো আমার রক্তে পিপাসা মেটাতে চাইবে। তুমি জানো না এসব কত সাংঘাতিক জিনিস। আগুন নিয়ে খেলা কথাটাও এই ক্ষেত্রে কম পড়ে যায়। রতনের বাড়ির কাছে এসে যখন এই জিনিস টের পেলাম, তখনই তাড়াতাড়ি করে সেই উলু বনের দিকে গিয়ে মাটি খুঁড়তে শুরু করলাম। মাঝে বলে রাখি, যখন গাঁয়ের মাঝপথে ছিলাম, তখন রাস্তার পাশে একটা সূচালো গাছের ডাল দেখে সেটা কুড়িয়ে নিয়েছিলাম, কারণ শাবল কোদাল কিছুই ছিল না আমার কাছে। বেশ অনেকটা মাটি খোঁড়ার পর একটা আঁত পচা দেহ দেখতে পেলাম। অবাক কিছু হয়েছিলাম তা দেখে, বুঝলে। এত বছর মাটির নিচে থেকেও এখনো মৃতদেহের শরীর পুরোপুরি নষ্ট হয়নি। তবেই বুঝতে পারছো তো। এতটুকু বিলম্ব না করে দিলাম তাতে আগুন লাগিয়ে। সঙ্গে সঙ্গে একটা দমকা হাওয়া যেন সজোরে ধাক্কা দিল আমায়। কিন্তু আমি তান্ত্রিক দুর্গাশঙ্কর পণ্ডিত। অনেক তাবর তাবর অশুভ শক্তিও আমাকে সমীহ করে চলে। হাওয়ার দাপট আমাকে এতটুকু টলাতে পারল না। আর ঠিক তেমন সময় অনতি দূর থেকে একটা চিৎকার কানে আসতে থাকলো। বুঝলাম প্রেতিনীর বাধা কেটে গেছে। এই চিৎকার রতনের কণ্ঠ চিরে ধেয়ে আসছে। সাথে সাথে একটা বিকট হাসির শব্দও কানে এলো। কাজ বোধ হয় সম্পূর্ণ হলো। আমি একটু হাঁপ ছেড়ে ধীর পায়ে এগিয়ে গেলাম রতনের বাড়ির দিকে। চিৎকার থেমে গেছে। তখনও বাড়ির একেবারে সামনে গিয়ে পৌঁছইনি। সেখান থেকেই দেখতে পেলাম ঘরের বাইরে পড়ে আছে রতনের দেহটা, আর সেটাকে খুবলে খুবলে ছিঁড়ে খাচ্ছে দুটো উলঙ্গ শিশু। মনে মনে শুধু বললাম, হ্যাঁ,
কারুর পৌষ মাস তো কারুর সর্বনাশ। শুনছিলেন তান্ত্রিক দুর্গাশঙ্কর পণ্ডিতের গল্প রতনবধ। সম্পূর্ণ গল্পটি কেমন লাগলো তা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমাদের ফেসবুক পেজ গল্পম্যান ফলো করতে ভুলবেন না। শেষ হলো ডি চ্যাক্সের লেখা তান্ত্রিক দুর্গাশঙ্কর পণ্ডিতের গল্প রতনবধ। আজকের মতো চলি তবে, সঙ্গে রাখুন, শুনতে থাকুন গল্পম্যান।